আজ 23শে মার্চ। আজও আরমানের সাথে কথা বলার সুযোগ পেলাম না। সকালে উঠে দেখি ও চলে গেছে। চাটাও পুরো শেষ করে যায়নি। ও খুব ব্যস্ত, আমি এটা বুঝি, কিন্তু মাঝে মাঝে মনে হয় ছেলেটা ব্যস্ত নাকি শুধু আমার জন্যই সময় নেই। ওকে একটা কথা জানানো খুব দরকার। বাবা একটু এদিকে আসবেন। বাবা, বাবা, বৌমা আমাকে ডাকছিলে? হ্যাঁ আপনার ছেলে অফিসে যাওয়ার আগে বাজারের জন্য টাকা দিয়ে গেছে। এই যে লিস্ট, এই লিস্টটা দেখে একটু বাজারটা নিয়ে আসবেন। আমাকে বাজারে যেতে বলেছে আরমান? বাবা আপনার কি মনে হয় আমি নিজে থেকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? না না, তুমি কেন মিথ্যে কথা বলতে যাবে? মানে আমি ভাবছিলাম যে আমার শরীরটাও ভালো না, আর তাছাড়া প্রচণ্ড রোদ বাইরে, মানে কীভাবে যে যাই আমি তো চিন্তায় পড়ে গেলাম। বাসায় ছাতা আছে তো, আপনি ছাতা নিয়ে যান, আমি ছাতা নিয়ে আসতেছি। না মানে সেটা না হয় নিয়ে গেলাম, কিন্তু মানে বৌমা আমি বলছিলাম কি যে এই আরমানকে কি একটু বলে দেখবে নাকি অফিস ছুটির পরে আসার সময় যদিও বাজারটা করে নিয়ে আসে তাহলে ভালো হতো না? বাবা কিছু মনে করবেন না, আসলে আপনার ছেলে তো আপনার মতো এত ফ্রি টাইম কাটায় না। ওর অফিসে তো অনেক কাজ থাকে, অনেক বিজি থাকে। এই এত ব্যস্ততার মধ্যে এখন যদি আবার অফিস থেকে আসার সময় ওকে বাজার আনতে বলি, ব্যাপারটা কেমন না? এইটুকু কমন সেন্স তো থাকা দরকার। ইয়ে, বৌমা আমার মনে হয় তুমি বোধহয় আমার কথাটাকে ভুল বুঝতেছো, তাই না? আমি আসলে বাবা ভুল বোঝার কিছু নাই, আপনি তো সারাদিন বাসায় থাকেন, আজকে না হয় একটু বের হলেন, আর বাজারের উসিলায় আপনি একটু আলো বাতাসে হাঁটাহাঁটি করলেন, আপনারও এক্সারসাইজ হয়ে গেল আর বাজারটাও নিয়ে আসা হয়ে গেল। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমার বের হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, দাও বাজারের লিস্টটা, দাও টাকা দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে 3000 টাকা আর এই যে লিস্টে সব কিছু লেখা আছে। ঠিক আছে। আপনার নাম কি? যে আমার নাম হাসান। ও, দেশের বাড়ি কোথায়? আর দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর সদরে, কিন্তু যাওয়া হয় না আর কি। কেন যাওয়া হয়নি কেন? ছোটবেলা বাপ মরে যাওয়ার পরে চাচার আর বিটা বাড়িতে থাকতে দেয় নাই, এরপরে মার হাত ধরে যে বাড়ির থেকে বাইরে আইছি, আর কখনো যাই নাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে এটা ডান দিকে। ওহ, আপনার ছেলে মেয়ে কয়জন? কি যে কন্যা স্যার, আমি তো বিয়ে করি নাই স্যার, ছেলে মেয়ে হইবে কোত্থেকে। ও তবে স্যার আমার একটা সম্বল আছে, আমার মা। আমার মা আমার কাছে সবচেয়ে বড় সম্বল। আমার মায়ের সেবা যত্ন করতে করতে কখন যে আমার বিয়ের বয়স পার হয়ে গেছে স্যার, আমি নিজেও কইতে পারব না। তবে স্যার আমি যে আমার মায়ের সেবা যত্ন করতে পারি, এতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা স্যার আপনি কোন তো
বর্তমানে কয়জন ছেলে মেয়ে বাবা মা সেবা যত্ন করতে পারে? আমি পারতাছি। এই যে এটা রাখেন। এই টাকা কিসে স্যার? এটা আপনার আম্মার জন্য, তার জন্য ফল কিনে নিয়ে যাবেন। আর চেষ্টা করবেন মায়ের সেবা যত্ন করতে, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? জি স্যার। আসি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বোমা, 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 বাজার নিয়ে এসেছি। এই যে বাজার। লিস্টে সব বাজার নিয়ে আসছেন? হ্যাঁ, মোটামুটি সব বাজারই এনেছি, তবে মাছটা আনা হয়নি। মাছের বাজারে আমি গিয়েছিলাম, কিন্তু মাছটা পছন্দ হয়নি, মনে হলো না যে তাজা মাছ, এই জন্য আনিনি। সমস্যা নাই, ভালো হয়েছে। আচ্ছা, মাছ কেনা না হলে তো টাকা বাঁচার কথা। হ্যাঁ বৌমা, 1500 টাকা বেঁচেছি। এই যে নাও। 500 টাকা? বাবা, আপনি না বললেন যে 1500 টাকা বেঁচে গেছে? আপনি তো 500 টাকা দিলেন, বাকি 1000 টাকা কোথায়? আসলে হয়েছে কি বৌমা, ওই যে বাজার থেকে যে রিক্সাওয়ালাকে নিয়ে আসলাম না, আমি ওই 1000 টাকা রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছি। রিক্সাওয়ালাকে 1000 টাকা দিচ্ছেন মানে? মানে আমি বুঝি নাই। মানে ইয়ে, লোকটার জন্য আমার খুব মায়া হলো। মানে এই সময়ে এসেও একটা মানুষ তার মায়ের জন্য কত ভালোবাসা দেখাতে পারে, সেটা আসলে তার সাথে কথা না বলে বোঝা যাবে না। আমি এই জন্যে 1000 টাকা দিয়েছি ওর মার জন্য কিছু ফল টল কিনে দেওয়ার জন্য। আমি বুঝতে পারছি যে আপনার মনের ভিতরে অনেক মায়া, কিন্তু আপনি তো রিক্সাওয়ালাকে 500 টাকাও দিতে পারতেন। 500 টাকা কি যথেষ্ট ছিল না? আর আপনার ছেলের তো আর অঢেল সম্পত্তি নাই যে মানুষকে দান করে বেড়াবেন। একটু হিসাব করে চললে আমাদের সবার জন্যই উপকার হয়। হ্যাঁ তন্দ্রা, বলো। বাবা কি করছে জানো? বাজারের জন্য দেওয়া টাকা রাস্তার মানুষকে দিয়ে আসছে। রাস্তার মানুষকে টাকা দিয়ে আসছে মানে কি? এই একটু ক্লিয়ার করে বলো। তুমি যে বাজারের জন্য আমাকে 3000 টাকা দিছো, সেটা দিয়েছিলাম বাবাকে বাজারের জন্য। বাবা 1500 টাকার বাজার করে আমাকে 500 টাকা ফেরত দিছে, আর বাকি 1000 টাকা উনি কোন রিক্সাওয়ালাকে দিয়ে আসছে। তন্দ্রা, এই ব্যাপারে আমি বাসায় এসে কথা বলি। আমাকে 5 মিনিটের মধ্যে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, বুঝছো? তোমার অফিস মিটিং সবসময় থাকে, তোমার কখনো আমার জন্য সময় হয়? আমি সারাদিন কি করি না করি তুমি একটা খবর নাও আমার? আমার লাইফে কথা বলার একটা মানুষ নাই, এই অভাবটা কি তুমি কখনো বুঝো? আরে আমি বললাম তো বাসায় এসে কথা বলছি, এটা তো অফিস নাকি? একটু তুমি ঠান্ডা হও, আমি এই ব্যাপারে বাসায় এসে কথা বলছি। বাসায় এসে কথা বলবা? এই কথাটা না তোমার মুখে আমি অনেকবার শুনছি, কিন্তু তোমার কখনোই আমার সাথে কথা বলার সময় হয় না। তন্দ্রা, এবার একটু কাম ডাউন হও। আমি বলছি যেটা, একটু হ্যালো হ্যালো। আরমান, বাবা তোর শরীর ঠিক আছে তো? মানে তুই খুব চিন্তিত মনে হচ্ছে, মানে কাজের চাপটা খুব বেশি যাচ্ছে। বাবা, একই প্রশ্ন তুমি প্রত্যেক দিন করো। কাজের প্রেশার থাকবে, এটা স্বাভাবিক না? ও হ্যাঁ, সরি, আমি আসলে মানে বুঝতে পারিনি, বয়স হচ্ছে তো, কী বলতে যে কী বলে ফেলি। আচ্ছা ঠিক আছে, খা তুই। শুনলাম
তুমি নাকি আজকে কোন রিক্সাওয়ালাকে 1,000 টাকা দিয়ে দিছো? হ্যাঁ রে বাবা, লোকটার জন্য না আমার খুব মায়া হলো, সেই জন্য আমি ওকে 1,000 টাকা দিয়ে দিয়েছি। মায়া মানুষের সবচেয়ে বড় দুর্বলতা বাবা। আর এখন মায়া তো একটা বিলাসিতাও। তাছাড়া প্রত্যেক মাসেই তো আমি তোমার ওই এক ফ্রেন্ডের ওল্ড এজ হোমের জন্য 10,000 টাকা দিই। তারপরও যদি তুমি এইভাবে টাকা নষ্ট করতে থাকো তাহলে তো আমি পেরে উঠবো না বাবা। আচ্ছা, দান করার কি তুই টাকা নষ্ট করা কেন বলছিস? দান নিজের টাকাই করতে হয় বাবা। এই সময় যদি তুমি এটাও না বুঝো তাহলে আমার কিছু বলার নাই বাবা। সরি, আসলে আমি বুঝতে পারিনি রে বাবা। ঠিক আছে, এরপর থেকে আর এরকম হবে না। হ্যাঁ, সরি বলার কিছু নাই বাবা। এই বাবা কি লাগবে দেখো। না, আমি আমি আঙ্কেল, আপনার শরীরটা এখন কেমন? আর শরীর বাবাজি, বয়স হলো যা হয় আর কি, এই ভালো এই খারাপ। আঙ্কেল, নিজের যত্ন নিতে হবে। বাবা তো আমার কথা একদম কেয়ার করতেন না, ডাক্তারের ইনস্ট্রাকশন ফলো করতেন না। এরপর তো হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে বাবা চলে গেলেন, আমি একদম একা হয়ে গেলাম আঙ্কেল। হ্যাঁ, শাহিন চলে যাওয়াতে আমি নিজেও খুব একা হয়ে গেলাম। শাহিন ছিল আমার একমাত্র কথা বলার সঙ্গী। আমার জীবনে এমন কোনো ঘটনা নেই যে শাহিন যেটা জানে না। আমি জানি আঙ্কেল, বাবা আপনার একমাত্র বন্ধু ছিলেন। বাই দ্য ওয়ে আঙ্কেল, আরমানের সাথে কি কথাটা বলেছিলেন? না, আসলে আরমান তো প্রচণ্ড ব্যস্ত সময় পার করছে, আমি আসলে মানে সুযোগই পাচ্ছি না কথা বলার। আঙ্কেল, ব্যস্ততা তো জীবনেরই একটা অংশ, এর ভেতরেই আমাদের সময় সুযোগ করে নিতে হয়। আঙ্কেল, আমার মনে হচ্ছে আরমানের সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, আর দিন দিন এটা বাড়ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার মাঝে মাঝে খুব ভয় হয় এবং মনে হয় আমি বোধহয় সাহস হারিয়ে ফেলছি। আঙ্কেল, আপনি অযথাই এসব চিন্তা করছেন। আপনি বলে ফেলুন, আরমান বাস্তববাদী ম্যাচিউর একটা ছেলে, ও বিষয়টা ভালোভাবেই নেবে। হ্যাঁ, কথাটা তো আমাকে বলতেই হবে। দেখি, ও হ্যাঁ, তোমার ডোনেশনের, এই মাসের ডোনেশনটা। থ্যাংক ইউ আঙ্কেল। আমি সময় সুযোগ করে একবার তোমার ওখান থেকে ঘুরে আসবো। আঙ্কেল, আপনি অবশ্যই আসবেন, আর এইবার আসলে 10-15 দিন থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই থাকবো। আমি তো আপনার সেবা যত্ন করার সুযোগ পাই না, একটা সুযোগ দিন। কি যে বলো না জাফর। আঙ্কেল, আপনি যখন যাবেন আমাকে বলবেন, আমি আপনার যাওয়া আসার জন্য একটা গাড়ি ঠিক করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। জি। ঠিক আছে, ভাইয়াকে বিষয়টা জানাইছো? তুই যে গত মাসে টেস্ট করালি, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে অনেক কমপ্লিকেশনস আছে, বাচ্চা হওয়ার পসিবিলিটিস নাকি 20%। আচ্ছা আমি কি করবো, আমি না কিছুই বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না, এক কাজ কর, দেশের বাইরে ডাক্তার দেখা। হ্যাঁ, এইটাই ভাবছি। দেশে তো কম ডাক্তার দেখালাম না, থাইল্যান্ডে একটা ডাক্তারের খোঁজ পাইছি, ইচ্ছা আছে ওনাকে দেখানোর। হ্যাঁ, সেটাই ভালো হবে। যত দ্রুত সম্ভব ভাইয়াকে বলে যাওয়ার ব্যবস্থা কর। ওকে বলে কোনো লাভ নেই। কেন? আরমান ভাই কি বেবি নিতে চায় না? চায় হয়তো বা, আসলে আরমানের অফিসেও কাজের এত প্রেশার, বাইরে যাওয়ার জন্য ওকে আমি প্রেশার দিতে পারছি না। একটা বাচ্চার জন্য আমার ভেতরটা এত অস্থির লাগে। বুঝি রে, কি করবি বল, সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আমার যদি কখনো বাচ্চা না হয়, আমি
কিভাবে থাকবো? আমার সারা জীবন কিভাবে কাটবে? কি উল্টাপাল্টা কথা, এগুলা চিন্তা মাথায় আনিস না। তুই ভাইয়াকে বুঝায় দেশে বাইরে যা, দেখবি একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আরমান, বাবা আমি তোকে একটা কথা বলতে চাই, তুই যদি কিছু মনে না করিস। হ্যাঁ বাবা, বলো না। বলছিলাম কি যে মানে তোরা চাইলে একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে পারিস না, মানে হয় না আজকাল অনেক বাচ্চাই তো মানে এতিম, বাবা মা নেই, এতিমের সাহায্য করা কিন্তু সওয়াবের কাজ বাবা। আপনি এসব কি বলছেন বাবা? আমার নিজের সন্তান হচ্ছে না আর তাই আমি অন্যের সন্তানের দায়িত্ব নিব? মানে আপনি আমাদেরকে এই পরামর্শ দিচ্ছেন? মা, সন্তান তো সন্তানই, রক্তে না হোক ভালোবাসায় যে কেউ আপন হয়। চুপ থাকেন প্লিজ। আপনি প্লিজ এই ব্যাপারে কোনো কথা বলবেন না। আর আপনার আমাদেরকে নিয়ে এত ভাবতে হবে না। বাবা, এই ব্যাপারে তোমার আর কথা বলার দরকার নেই। দেখলাই তো, তন্দ্রার মোটেও ভালো লাগে না এই বিষয়টা। এমনিতেই মা না হতে পারার কষ্টটা তো ওর আছে, তার উপর বাচ্চা অ্যাডপশনের বিষয়টা ওরা আরো বেশি কষ্ট দিল। না রে বাবা, না, আমি তন্দ্রাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। আমি আসলে তোদের শূন্যতার কথা চিন্তা করেই এই বিষয়টা শেয়ার করলাম। বাবা, হ্যাঁ, শূন্যতাটা যেহেতু আমাদের, সেটা আমাদেরকেই পূরণ করতে দাও। হ্যাঁ। তোমার এই ব্যাপারে না ভাবলেও চলবে। আজকেও আরমানকে কথাটা বলা হলো না। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আঙ্কেল আমি তো আপনার সাথেই দেখা করতে আসলাম। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ বাবা, ওই শরীরটা কয়দিন থেকে ভালো না তো, তাই ভাবলাম যে একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। আঙ্কেল এই অবস্থায় ডাক্তারের কাছে একা একা যাবেন? আরমানকে সাথে নিয়ে যান। না না, আরমান তো খুব ব্যস্ত, আমি ওকে বিরক্ত করতে চাইনি, তাই ভাবলাম যে নিজে নিজেই যাই ডাক্তারের সাথে কথা বলতে। আঙ্কেল একা একা আপনার যেতে হবে না ডাক্তারের কাছে, আমি আপনার সাথে যাব। না না না, তোমার কষ্ট করার কোনো দরকার নেই বাবা, আমি একাই যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আঙ্কেল আপনি একদম আমার বাবার মতো হয়ে গেছেন। বাবা যখন বেঁচে ছিলেন আমার কোনো কথাই শুনতে চেতেন না। আঙ্কেল কোনো কথা বলার দরকার নেই, আমি আপনার সাথে যাচ্ছি, আপনি চলেন, আসেন আমার সাথে আসেন। আচ্ছা, এই রিক্সা, এই আঙ্কেল আসেন। চলো। আরে তুমি এত কষ্ট করতেছো বাবা। কোনো সমস্যা নাই আঙ্কেল, আপনি ওঠেন। এই সামনে চল। আনিস সাহেব, জি। আপনার হার্টের ব্লকেজটা বাড়ছে। অপারেশনটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, দেরি করা ঠিক হবে না। আঙ্কেল ব্লকেজ বাড়ছে মানে ব্লক ধরা পড়লো কবে? না মানে ওই যে 2 মাস আগে যখন টেস্ট করিয়েছিলাম তখন। আঙ্কেল বাসায় কেউ জানে? না না, বাসায় কাউকে জানানো হয়নি। বাসায় কেন জানাননি আঙ্কেল? না, আমি ভেবেছিলাম যে মেডিসিন খেলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু আনিস সাহেব, আমি তো আপনাকে বলিনি যে মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। মেডিসিনে হার্টের ব্লক ভালো হয় না, আপনাকে রিং করাতে হবে। আঙ্কেল আঙ্কেল ওই হার্টের বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ, এটাকে কিন্তু হেলাফেলা করা যাবে না।
ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে আরমানের সাথে কথা বলবো। ডাক্তার সাহেব, আমি আপনার সাথে যোগাযোগ রাখবো। হ্যাঁ হ্যাঁ, আরে আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেশে ব্যাক করে আপনার কাজটা করে দিচ্ছি। আর বাদ বাকি যত ফর্মালিটিস আছে আপনি কমপ্লিট করে রাখুন। শাহরির ভাই, আমি আপনার সাথে পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। বাবা কিছু বলবা? হ্যাঁ, তোর সাথে একটু জরুরি কথা ছিল। চলো তাহলে রুমে গিয়ে কথা বলি। না, রুমে যাওয়ার কোনো দরকার নেই, আমি এখানেই বলি। ঠিক আছে, বলো তাহলে। গতকাল আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছিল। ডাক্তার বলেছে যে যত দ্রুত সম্ভব হার্টে রিং পরাতে হবে। কেমন খরচ হবে কিছু বলেছে? ডাক্তার তো বলল যে 2.5-3 লাখ টাকার মতো খরচ হবে। ঠিক আছে বাবা, আমি তাহলে ট্যুরটা শেষ করে আসি, এসেই তোমার রিং পরানোর ব্যবস্থা করছি। না মানে আমি বলছিলাম কি বাবা, মানে ব্যথা তো আমার 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 নিজের কাছে খুব ভয় লাগছে, কখন কি হয়ে যায়। তাই ভাবছিলাম যে যত দ্রুত সম্ভব এটা করতে পারলে ভালো হতো। দেখো বাবা, গত 6 মাস ধরে আমি আর তন্দ্রা এই ট্যুরের প্ল্যানটা করছি। অ্যাকচুয়ালি এই ট্যুরের উসিলায় আসলে তন্দ্রাকে থাইল্যান্ডে একটা ভালো ডাক্তার দেখানোর প্ল্যান আছে আমার। এই মুহূর্তে যদি ট্যুরটা ক্যান্সেল করি তাহলে তন্দ্রা অনেক কষ্ট পাবে। তাছাড়া তোমার অপারেশনের কথা তো মাত্রই ডক্টর বলল, তুমি কয়েকটা দিন দেখো, এর মাঝে আমি দেশে ব্যাক করব। আর আমি একবার ব্যাক করেই তোমার ওই রিং পরানোর ব্যবস্থা করছি। আর বাবা একটু ধৈর্য ধরো, এত ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আরমান, বাবা বসো, নাস্তা করে নাও। না রে বাবা, আমি এখন নাস্তা করব না। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে তোরা কি আগামীকালই যাচ্ছিস? জি বাবা, আপনি একদমই টেনশন করবেন না, বুয়াকে বলে দিচ্ছি আপনার 3 বেলার খাবার একদম রেডি করে দেবে। না ঠিক আছে, আমি সেটা নিয়ে ভাবছি না। মানে তোমরা থাকবে না, আমি এখানে একা একা আমার ভালো লাগবে না। তাই ভাবছিলাম যে তোমরা যে কদিন না আসো, আমি না হয় কদিন একটু ঘুরে আসি। কি বলো, কোথায় যাবে? ওই যে আমার বন্ধু শাহিনের ওখানে যাব। আমি অনেক দিন জাফরকে বলেছি যে ওর ওখানে যাব, কিন্তু মানে সময় করতে পারছিলাম না। ভাবলাম যে এই সুযোগে একটু ঘুরে আসি। তাহলে তো খুবই ভালো হয়, আপনি যদি বাইরে থেকে একটু ঘুরে আসেন আপনার মন শরীর দুইটাই ফ্রেশ লাগবে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু যেতে চাচ্ছ যাও, আমি দেশে ফিরেই তোমাকে আনতে যাব। আর হ্যাঁ বাবা, ওই মেডিসিনগুলো কিন্তু ঠিকঠাক সময় খেও। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাফর বাবাজি, কেমন আছো? আঙ্কেল আমি ভালো আছি, ফাইনালি আপনি আসলেন।
আপনি যে এসেছেন অনেক ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। আসলে অনেক দিন থেকে আসবো আসবো ভাবছিলাম। এই জায়গাটার প্রতি আমার কেমন যেন একটা মায়া পড়ে গেছে, কেমন যেন আপন আপন মনে হয়। শাহিনের জায়গা তো। জি আঙ্কেল। আঙ্কেল আরমানরা কি চলে গেছে? হ্যাঁ, ওরা তো চলে গেছে 1 মাসের জন্য। ভাবলাম ওরা যেহেতু গিয়েছে আমিও একটু ঘুরে আসি। আঙ্কেল আরমানের সাথে ওই বিষয়টা নিয়ে কি আলাপ করেছেন? না, আসলে ও এত বেশি ব্যস্ত থাকে যে সময় বের করে যে বলবো কথাটা আসলে হয়েই ওঠেনি। আর মানে পরিবেশটাও তৈরি হয়নি, মানে বলা হয়নি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। চলেন ভেতরে যাই, সবার সাথে পরিচয় করে দিই। আসেন হ্যাঁ, আসেন আসেন আসেন। চল। আঙ্কেল আসেন। চলো। আঙ্কেল সবার সাথে আপনাকে একটু পরিচয় করে দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সবাই একটু শোনেন, পরিচয় করে দিচ্ছি। আমার আব্বার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আনিস আঙ্কেল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। বাবার মৃত্যুর পর আমার অভিভাবক বলতে আমি আনিস আঙ্কেলকেই বুঝি। আরেকটা ব্যাপার বলি আপনাদের, এই যে আমাদের এই প্রতিষ্ঠান গড়ার পেছনে আঙ্কেলের অনেক অবদান। এবং সবচেয়ে আনন্দের খবর হচ্ছে আনিস আঙ্কেল আমাদের সাথে বেশ কয়েকদিন থাকবেন। আমরা চুটিয়ে আড্ডা মারবো, ঠিক আছে? আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, কোনো সমস্যা নাই? হ্যাঁ, এখানে কেমন লাগতেছে আপনাদের? অনেক ভালো না? যাক, আমি আসছি এবং আপনাদের সাথে কিন্তু অনেক গল্প করবো আমরা। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল ভেতরে চলেন আপনি, হ্যাঁ rest হ্যাঁ, নিন। চলো আসেন, চলো। আসেন। আচ্ছা, আপনারা থাকেন, আমি আসছি। হ্যাঁ জি জি জি। আজ আরমানকে খুব মনে পড়ছে, আরমানের ছোটবেলার কথা। ওর মুখে প্রথমবার বাবা ডাক শোনা, আমার আঙুল ধরে হাঁটতে শেখা, প্রথম সাইকেল চালানো, অফিস থেকে আসলেই পেছনে পেছনে ঘুরতো চিপসের জন্য। ভাবতাম কবে বড় হবে আমার আরমান, কবে আমাকে হাত ধরে হাঁটাবে। ছেলে বড় হয়েছে অনেক, ব্যস্ততা বেড়েছে ভীষণ, তাই মনে হয় আমার হাতটা ধরতে ভুলে গিয়েছে। আমি আমার ছোট্ট আরমানটাকে খুব মিস করি।
শরীরের অবস্থা এখন কেমন? পায়ের ব্যথাটা আছে? আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসছো তুমি না? জি। আসো। সত্যি আপনাদের জায়গাটা খুব গোছানো। আমার বাবা এই আশ্রমটা নিজ হাতে গড়েছিলেন। আমার বাবা চেয়েছিলেন যে এখানে যারা থাকবে তাদের হৃদয়ে যেন একটা প্রশান্তির ছায়া থাকে, কিন্তু হৃদয়ের প্রশান্তির ছায়ার পেছনে থাকে একটা হাহাকার। হাহাকার? ভাইয়া বুঝলাম না, মানে কিসের হাহাকার? আচ্ছা বাদ দাও, দেশে কবে আসছো? গতকালকের বিকেলের ফ্লাইটে আমি সন্ধ্যার দিকে বাবাকে ফোন করেছিলাম, বাট বাবার ফোনটা অফ ছিল, তাই আজকে চলে আসলাম বাবাকে নিতে। আঙ্কেলকে নিতে আসছো, একটু দেরি হয়ে গেল না? কিসের মানে দেরি? বুঝলাম না। কি অদ্ভুত ব্যাপার আরমান, তুমি যাকে নিতে এসেছো উনি তোমার জন্য অপেক্ষা করতে করতে চলেই গেলেন। কোথায় চলে গেলেন? বাবা তো বাসায় যায়নি। আচ্ছা তাহলে বাবা গেলেন কোথায় বলুন তো? বাসায় কেন যাবেন? তুমি যেখানে যাওয়ার ব্যবস্থা করেছিলে উনি সেখানেই গেছেন। আমি আবার কোথায় যাওয়ার ব্যবস্থা করলাম? দেখুন, বাবা নিজ থেকে এখানে আসতে চেয়েছিলেন, তাই আমি কোনো বাধা দেইনি। আচ্ছা লিভ ইট, আপনি বলুন তো বাবা কোথায়? আরমান, তোমার বাবা সারা জীবন শুধু তোমার কথাই ভাবলেন। যাওয়ার আগে তোমার অনেকগুলি টাকা বাঁচিয়ে দিয়ে গেলেন। ভাই অনেক বলছেন, এবার আপনি জাস্ট বলেন আমার বাবা কোথায়? আরমান, তোমার বাবা অনন্তকালের পথে যাত্রা করেছেন। মায়া, মমতা, ভালোবাসা, দুঃখ, কষ্ট এগুলির ঊর্ধ্বে চলে গেছেন তোমার বাবা। আরমান, আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু আমি কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। তোমার বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তোমার বাবার শেষ স্মৃতি। তুমি তো অনেক ব্যস্ত মানুষ আরমান, বাবার সাথে কথা বলার সময় হয় না তোমার। একটু সময় বের করে ডায়েরিটা একটু পড়ে দেখো। এই ডায়েরির প্রতিটি পৃষ্ঠায় তুমি নিজেকে খুঁজে পাবা। তোমার বাবা যে কতটা মহান মানুষ ছিলেন এই ডায়েরিটা পড়লে তুমি বুঝতে পারবে আরমান। আজ 30শে সেপ্টেম্বর 1993। শাহিন আমার বন্ধু একটা বাচ্চার কথা আমাকে বলেছিল। বাচ্চাটাকে দেখতে আসলাম। কোন এক দুর্ভাগা বাবা মা শিশুটাকে ওর ওল্ড এজ হোমের গেটের সামনে রেখে দিয়েছে। কি যে মায়া বাচ্চাটার চোখে! প্রথম দেখাতেই বাচ্চাটাকে আমার আপন মনে হয়েছে। সিদ্ধান্ত নিলাম, আমার যেহেতু কোনো সন্তান নেই, বাচ্চাটাকে আমার পরিচয়ে বড় করব, মানুষের মতো মানুষ করব। অনেক দিনের ইচ্ছা আমার বাবা হওয়ার, ওর মাধ্যমে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। তাই ওর নাম রেখেছি আরমান। আমার আরমান। আমার আরমানের আজকে চাকরি হয়েছে। আমার ইচ্ছে করছে
রাস্তায় নেমে সবাইকে মিষ্টি খাওয়াই আর বলেই আমার ছেলের জীবনের ফার্স্ট ইন্টারভিউতেই বাজিমাত করে ফেলেছে। বাবা হিসেবে আজ নিজেকে অনেক বেশি সফল মনে হচ্ছে। শরীরটা খারাপ যাচ্ছে খুব। ডাক্তার বললেন হার্টের 3টা ব্লক দেখা দিয়েছে। খুব ভয় হচ্ছে। আরমানকে বলার আগেই যদি আমার কিছু হয়ে যায়, যখন ও জানবে আমি ওর আসল বাবা না, তখন কি আরমান আমার থেকে দূরে চলে যাবে? আমাকে যদি আর বাবা বলে না ডাকে, আমি কিভাবে বাঁচব? বাবা, তোমার চোখে পানি কেন? ও কিছু না বাবা, এমনি। মামনি তোমাকে খেতে ডাকছে, চলো। তুমি যাও বাবা, আমি একটু পরে আসছি। তাড়াতাড়ি এসো, না হলে কিন্তু মামনি বকা দিবে। আমি তোমার দেখানো পথটাই বেছে নিয়েছি বাবা। আমার অনেক কথা জমা আছে। আমাদের আবার যখন দেখা হবে, আমি তোমার হাতটা ধরে হাঁটতে হাঁটতে অনেক গল্প করব বাবা, অনেক গল্প করব। বাবাকে বুঝতে গেলে বাবা হওয়া লাগে। বাবার জয় দেখতে হলে আমার জিতা লাগে। তার প্রতিটা ঘামে লেখা আছে আমার সকল পাওয়া। আমি একদিন তুমি হব, এই আমার শেষ চাওয়া।